এখন ঘড়িতে সময় হচ্ছে 5:17 আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের ঠিক সামনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ট্রেনে ভ্রমণের গল্প। আর ট্রেন জার্নি মানেই হলো নস্টালজিয়া। মানে আমি শিবাজি আমরা সব রকম যতগুলো মাধ্যম আছে মানে আকাশপথ, জলপথ, রেলপথ, সড়কপথ সব পথেই ভ্রমণ করেছি, কিন্তু ট্রেন জার্নির একটা আলাদাই ব্যাপার। আর হাওড়া স্টেশনে এই ছোটোবেলা থেকে যখনই আসি মনটা সত্যি উদাস হয়ে যায়। ট্রেনের হাত ধরে মনে হয় চলে যাচ্ছি নতুন একটা জায়গায়, নতুন একটা দেশে। আপনারা অনেকেই জানেন যে ভারতবর্ষে প্রথম রেলযাত্রার সূচনা হয়েছিল 1853 সালে। সেদিন প্রথম বড়িবন্দর থেকে থানের মধ্যে ট্রেন চলাচল করে। ভারতবর্ষের ইতিহাসে সেটাই ছিল প্রথম রেলযাত্রা। আর আমাদের এই বাংলায় রেলযাত্রা কিন্তু প্রথম শুরু হয়েছিল এই হাওড়া স্টেশন থেকে। সালটা ছিল 1854 আর তারিখটা 15ই আগস্ট, মানে আমাদের স্বাধীনতা দিবস। সেদিন প্রথম এই বাংলায় রেল এই হাওড়ার থেকে হুগলি অবধি চলে। আমার পিছনে এই যে ঘড়িটা দেখছেন, এটা হাওড়া ওল্ড কমপ্লেক্সে 1926 সালে এই ঘড়িটা প্রতিষ্ঠা করা হয়েছিল, লাগানো হয়েছিল টু বি প্রিসাইজ। আর এই ঘড়িটা তৈরি করেছিল, লেখা আছে জেন্টস কোম্পানি, জেন্টস অফ লন্ডন। আর এই ঘড়িটার বৈশিষ্ট্য হলো এই ঘড়িটা একটা টুইন ফেস ঘড়ি। এদিকে একটা মুখ আর ওইদিকে একটা মুখ। একদিকে আছে হচ্ছে 1 নম্বর থেকে 8 নম্বর পর্যন্ত স্টেশন, আরেক দিকে 9 নম্বর থেকে 15 নম্বর। আর এই ঘড়িটা নিয়ে অনেক গল্প ছড়িয়ে আছে। মানে একটা সময় ছিল যখন কেউ যদি হাওড়া স্টেশনে প্রথম যদি আসতো আর কি, মিটিং প্লেস হিসেবে কিন্তু এই জায়গাটার একটা আলাদাই মাহাত্ম্য ছিল। সেই সময় মনে রাখবেন মোবাইলের জামানা ছিল না, বা সবার বাড়িতে হয়তো ল্যান্ডফোনও নেই। কাজেই বাড়ির থেকে বেরোনোর সময় একবার কোনো রকমে খবর দেওয়া গেছে আমি কলকাতায় আসছি, এখানে এসে দাঁড়াবো। তখনকার সেই পরিপ্রেক্ষিতে এই ঘড়িটার একটা ভূমিকা ছিল অপরিসীম। হয়তো নতুন কোনো প্রেমিক প্রেমিকা, হয়তো বন্ধুবান্ধব, হয়তো কোনো আত্মীয় স্বজন, কতজনের কত গল্প এই ঘড়িটার মধ্যে ছড়িয়ে আছে। সত্যি হাওড়া স্টেশনে যখন আসি তখন এই সব ব্যাপারগুলো যখন আবার চোখের সামনে দেখি না, তখন একটু নস্টালজিক হয়ে যায় বইকি। শতাব্দী প্রাচীন এই ঘড়ি আগে সম্পূর্ণ ম্যানুয়াল ছিল। পরবর্তীকালে 1975 সাল নাগাদ এটাকে ইলেকট্রোম্যানুয়াল এই ফরম্যাটে ট্রান্সফর্ম করা হয়। তারপর থেকে এখানে আর ম্যানুয়ালি দম দিতে হয় না, এটা এখন ব্যাটারিতেই চলে। হাওড়া স্টেশনে এসেই একটা আনন্দের ব্যাপার হচ্ছে, আমার সঙ্গে দেখা হলো আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির সদস্য কয়েকজনের সঙ্গে আর কি। তারা আমাদের ভিডিও দেখেন, কোথায় যাচ্ছি, শিবাজি কোথায়, সেসব গল্পগুলো হচ্ছিলো। ওনারাও যাচ্ছেন হচ্ছে কামাখ্যায়। আমি একটু আলাপ করিয়ে দিই ওনাদের সঙ্গে। দিদি, আপনার নাম? আমি চন্দননগর থেকে শুক্লা মুখোপাধ্যায়। আপনি? আমি শ্রীরামপুর থেকে মিতালি ব্যানার্জি। আমি ঝর্ণা আচারিয়া, আমি কলেজ স্ট্রিটে থাকি। আমি তারনাথ পাল চুচুড়া থেকে। আপনি? আমি নীলিমা পাল চিজুরা থেকে। কত দিনের ট্যুর আপনাদের? 10 দিন। 10 দিন। ভালো মতোই। আপনারা যে সার্কিটটায় যাচ্ছেন 10 দিনের জন্যে, দারুণ সুন্দর জায়গা, দারুণ মজা করুন। আর এইভাবে ভালোবেসে আমাদের চ্যানেল দেখতে থাকুন। একদম Thank you. আপনাদের চ্যানেল পছন্দ। থ্যাংক ইউ সো মাচ। family দেখো। নমস্কার। ট্রেন প্ল্যাটফর্মে চলে এসছে। হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার। তবে এবারের এই যে যাত্রা, এই যাত্রায় আমার সঙ্গে শিবাজি নেই। এবারের যাত্রার গল্পটা একটু অন্যরকম ছিল, সেটা আমরা যেতে যেতে বলবো। আর এইবার আমার সঙ্গে আছে হচ্ছে মনোজদাকে তো আপনারা সবাই চেনেন। মনোজদা, সেই 1853 সালে যে ট্রেন জার্নি শুরু হয়েছিল, সেই স্টিম ইঞ্জিন, কয়লা দুটো মিলিয়ে একটা অদ্ভুত গল্প। আর এই যে নস্টালজিয়া একটা ব্যাপার, এটা সাহিত্যে সিনেমায় দেখেছি। আমি কখনো সেই ধরনের ট্রেনে আমার চড়ার অভিজ্ঞতা হয়নি। তা জার্নি সেখান থেকে শুরু হয়ে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের সামনে ভারতবর্ষের নিজস্ব দেশীয় পদ্ধতিতে, প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক এই বন্দে ভারত স্লিপার ট্রেনের সামনে। এই জার্নিটাকে ভাবো যে কত দূর থেকে আজকে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, এবং এই ধরনের ট্রেন
অবশ্যই ভারতীয় রেলের এবং আমাদের ভারতবাসীদের কাছে একটা গর্বের বিষয়। এগুলো সব হচ্ছে বি, তা এগুলো হচ্ছে থার্ড এসি আর কি, আর আমাদের টিকিট হচ্ছে সেকেন্ড এসিতে। ঢুকেই প্রথমে এদিকে ওয়াশরুম দুটো, তার পাশে এরকম জায়গা, এটা হচ্ছে ফার্স্ট এসি, এরকম কেবিন করা আছে, ফার্স্ট ক্লাস স্কুপ আর কি। এই নিচে একটা বেড, হ্যালো, উপরে একটা বেড, এরপরে এগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস স্কুপ, 4 জন করে থাকতে পারেন। এই এদিক দিয়ে ওপরে ওঠার জায়গাটা, সামনে একটা আয়না আছে, বেশ আরামদায়ক, বেশ সুন্দর ব্যবস্থা, এই বিষয়ে সন্দেহ নেই। ফার্স্ট ক্লাসের একটা স্পেশাল জিনিস দেখাই, এখানে একটা হট শাওয়ার জোন আছে কিন্তু, এই খুললাম, এখানে ফার্স্টের থেকে কমোড, আর এই হচ্ছে এই স্নান করার জায়গাটা। দারুণ ব্যাপার, দারুণ সুন্দর করে ছোট্টর মধ্যে সাজানো, নিট অ্যান্ড ক্লিন। এই যে এখানে এটা আপনি টেনে নিতে পারেন স্নান করার সময়, জল যাতে না ছিটকায়, দারুণ ব্যবস্থা। আর এদিকে একটা বেসিন যেরকম থাকে সেরকম আছে, সব মিলিয়ে কিন্তু দারুণ ব্যবস্থাপনা, এটা বলতেই হবে। আর এই হচ্ছে আমরা যেখানে পেয়েছি A4 কম্পার্টমেন্ট, সেকেন্ড ক্লাস। এই ঢুকে এদিকে একটা এমার্জেন্সি এক্সিট আছে, এখানে গার্বেজ টার্বেজ সবগুলো ঠিকঠাক করছে, না গার্বেজ না, যে সমস্ত জিনিসপত্রগুলো দেবে সেগুলো বার করছে বোধহয়। যাই হোক, এদিকটা ওয়াশরুম ঢুকেই, আর হ্যালো, আর এই হচ্ছে সেকেন্ড ক্লাস কূপটা, দুভাগে ভাগ করা আছে, এদিকে এদিকে ওপর নিচে, দারুণ ঝাঁ চকচকে একটা ব্যাপার। এদিকে একটা ওয়াশরুম, ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঠিকঠাক, ভেন্টিলেশনও আছে ওপরে, সুন্দর গন্ধ। এইদিকে একটা বেসিন আছে, বাইরেও একটা এই আয়না, আর এই একটা বেসিন, আর নিচে গার্বেজ রাখার জায়গা, আর একটা ফায়ার এক্সটিংগুইশার। ঘড়িতে ঠিক কাঁটায় কাঁটায় 6:20, আর ছেড়ে দিল আমাদের ট্রেন। এই কম্পার্টমেন্টে কী কী ফেসিলিটিস দেওয়া আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই। উপরে এই একটা রিডিং লাইট দেওয়া আছে, এদিকে আছে হচ্ছে মোবাইল রাখার জায়গা, আর ইন্টেরিয়ারটা উপরে এরকম লাইট যেরকম থাকে দুদিকে মাথার ওপর সেরকম লাইট। উপরের জায়গাগুলো যথেষ্ট পরিমাণে বড়, লেগ স্পেসটা একটু অন্য ট্রেনের থেকে ভালোই মনে হচ্ছে। আর সামনে একটা এরকম আয়না দেয়া আছে, আর জিনিসপত্র রাখার জায়গা। নিচে যেখানে আছি সেখানেও আছে, এই যে ট্রেন ছাড়তে ছাড়তেই জল নিয়ে চলে এসছে, সবাইকে একটা করে জলের বোতল দেওয়া হচ্ছে 1 লিটারের। ট্রেনের যেটা মজা ছিল, মানে সেই ট্রেন যাত্রা শুরু হওয়ার পরে ট্রেনে বিভিন্ন রকম খাবার নিয়ে উঠতো, কখনো ঝালমুড়ি, কখনো ডিম সেদ্ধ, বিভিন্ন রকম লজেন্স, হজমিগুলি, সব রকম আর কি, একটা মানে একটা দারুণ ভাইবস। তবে কালের নিয়মে আস্তে আস্তে এই ধরনের অত্যাধুনিক যে ট্রেনগুলো হয়েছে সেখানে তো আর সেই ধরনের পসরা সাজিয়ে লোকে উঠতে পারে না, ওঠা যায় না এই ট্রেনে দুমদাম করে, ট্রেন ছাড়া মাত্রই দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু ব্যবস্থা কিন্তু আছে, আধুনিক রূপে হলেও আছে। এখন ব্যবস্থাটা হচ্ছে এখানকার যারা আছেন রেলের কর্মী, তারা এই বিভিন্ন ধরনের পসরা তারা নিয়ে এসছেন, চিপস আছে, জুস আছে, ক্যাডবেরি চকো এসব আছে আর কি। আপনি ইচ্ছে হলে তাদের থেকে কিনে অবশ্যই খেতে পারেন। তবে ওই যে সেই যে চা চা ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি, এই যে একটা ব্যাপার, এই যে একটা এই আওয়াজগুলোর মধ্যে একটা মাধুর্য আছে, সেটা এই ধরনের ট্রেনে আপনি মিস করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেন, এই ট্রেনটার সম্বন্ধে বেশি কতগুলো তথ্য আপনাদেরকে বলে দিই। এটা সপ্তাহে 6 দিন চলে এই ট্রেনটা, একদিন চলে না, একদিন করে চলে না। এদিক থেকে চলে না হচ্ছে বৃহস্পতিবার, আর ওদিক থেকে আসার সময় বুধবার এই ট্রেনটা চলে না। এছাড়া বাকি সব দিন
6:20 হাওড়া থেকে এখান থেকে ছাড়ে আর কি, আর সকাল 8:20 নাগাদ গিয়ে পৌঁছায় হচ্ছে কামাখ্যায়। 950 থেকে 970 কিলোমিটার ডিস্টেন্স এই পুরো পথটা মোটামুটি 14 ঘন্টায় কভার করে এই ট্রেনটা। হাওড়া থেকে কামাখ্যা অবধি, কামাখ্যাকে ধরলে মোট 14টা স্টেশনের ওপর দিয়ে এই ট্রেন যাবে। প্রথম হচ্ছে হাওড়া থেকে ওই যে হাওড়া থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধাম থেকে কাটোয়া, কাটোয়া থেকে আজিমগঞ্জ, সেখান থেকে নিউ ফারাক্কা, মালদা টাউন, আলুবাড়ি, তারপরে হচ্ছে এনজিপি, জলপাইগুড়ি রোড, নিউ কুচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও, রঙ্গিয়া জংশন, আর তারপরে হচ্ছে কামাখ্যা। এই ট্রেনে মোট 16টা কোচ আছে, ফার্স্ট এসি, সেকেন্ড এসি এবং থার্ড এসি। আর এই ট্রেনের আরও যেগুলো ব্যাপার হলো যে ভাড়া কিন্তু এখানে ডাইনামিক ফেয়ার, আর আরএসি এখানে কিছু নেই, মানে আপনার টিকিট কনফার্ম হলে তবেই আপনি এই ট্রেনে উঠতে পারবেন। তা ডাইনামিক ফেয়ারগুলো ভাড়া মানে মোটামুটি একটা আনুমানিক ভাড়া আর কি, মোটামুটি ধরুন যে যেটা থার্ড এসি সেখানে ওই 2999 থেকে 2435 টাকা পর্যন্ত ভাড়া হতে পারে। যেটা সেকেন্ড এসি, যেটায় আমরা উঠেছি আর কি, সেটা ওই 2970 থেকে 3145 তার মধ্যে ভাড়াগুলো থাকবে। আর যেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট এসি সেটা ওই 3640 থেকে 3855 এরকম একটা। তবে এই সবটাই আনুমানিক, যেহেতু বললাম ডাইনামিক ফেয়ার, এটা সময় মতো বাড়তে কমতে পারে। আর যেগুলো আপনারা বিভিন্ন রকম ট্রেন ব্লগ দেখে জানেনই, তবুও সেই তথ্যগুলো আমি যখন ট্রেন ব্লগ করছি এই প্রথমবার শিবাজিকে ছাড়া, তখন এই তথ্যগুলো আমিও জানিয়ে রাখি যে ওই বন্দে ভারত কিন্তু সর্বোচ্চ 160 কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে পারে, সক্ষম। যেখানে যেখানে রেকগুলো ভালো সেখানে এই স্পিডে কিন্তু বন্দে ভারত চলে আর কি। আপনারা সবাই জানেন প্রথম এই বন্দে ভারত স্লিপার ট্রেন হাওড়া থেকে কামাখ্যা, এটা উদ্বোধন করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে উদ্বোধনটা করেছিলেন কিন্তু উনি মালদা থেকে। 17ই জানুয়ারি এটার উদ্বোধন হয়েছিল এবং 22শে জানুয়ারি থেকে এটার কমার্শিয়াল রান চালু হয়। এই কেন জানি ট্রেনে উঠলে ট্রেন চলতে শুরু করলেই না আমার খিদে পেয়ে যায়, মনে হয় টুকটাক কিছু একটা খাই আর কি। হ্যাঁ, হ্যাঁ, তোমারও না? না, সেই জন্য মনোজা ব্যবস্থা করে নিয়ে এসছে এখান থেকে, আর কেড়ে নিই কিসব বাইরে থেকে। কী নিয়ে এসছো, কী নিয়ে এসছো, দেখি দেখি কী নিয়ে এসছো। এখানে তো আর ভাই ঝালমুড়ি আর ডিম সেদ্ধ পাওয়া যাবে না, ঘুগনি তো আর পাওয়া যাবে না, যা কী আর করবো, যা পাওয়া যায় আধুনিক ট্রেনে আধুনিক খাবার দাবার। এটা কি? ভেজিটেবিল প্যাটিস। আচ্ছা, এই যে ভেজিটেবিল প্যাটিস নিয়ে এসছে মনোজদা। ও আবার জুসও নিয়ে এসছো তার সঙ্গে, করেছো কি ব্যবস্থা? এখানেও দেবে তোমাকে এইসব? একটু রিহাইড্রেট হতে হবে। হ্যাঁ, এখানেও দেবে। ঠিক আছে, যাই হোক, খাওয়া দাওয়া শুরু করা যাক, খেয়ে নিই। ঘড়িতে এখন ঠিক 7টা, আমাদের ট্রেন এসে পৌঁছালো ব্যান্ডেল। স্বয়ংক্রিয় দরজা আস্তে আস্তে এরকম খুলে গেল। এই হচ্ছে ব্যান্ডেল। আমরা এসে পৌঁছালাম ঠিক 7টার সময়, ব্যান্ডেলে ট্রেনটা এসে পৌঁছালো। আমাদের প্রথম স্টেশন এই ট্রেনের ব্যান্ডেল। কূপে ঢোকার জন্যে এই স্বয়ংক্রিয় চাপ দিলে এরকম খুলে যাবে। ঠিক 2 মিনিটই দাঁড়ানো, ট্রেনটা ছেড়ে দিল। পরবর্তী গন্তব্য নবদ্বীপ। তখন নিচে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি বলছিলাম না যে সেই স্টিম ইঞ্জিন, কয়লার ধোঁয়া, সেই যে নস্টালজিয়া, যেটা চড়ার সৌভাগ্য আমার হয়নি, তা সেই ট্রেন মনোজদা চড়েছে আর কি। তা মনোজদার মুখে সেই ট্রেন চড়ার, মনোজদা তোমার যে অভিজ্ঞতা, যেটা আমরা মানে আমি তো গল্পে উপন্যাসে আর ওই সেই স্মরণীয় সিন আপনাদের সবার মনে আছে, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, অপু আর দুর্গা, আর সেই স্টিম ইঞ্জিন, ধোঁয়া, কাশফুল, ভাই বোন, বিখ্যাত দৃশ্য, বিশ্ব সিনেমা। যাই হোক, সেটা তো অন্য প্রসঙ্গ। তুমি বলো তোমার এই অভিজ্ঞতাটা কেমন ছিল, কীরকম, কোন ট্রেন চড়েছিল, কী ব্যাপার, সেটা একটু শেয়ার করো আমাদের বন্ধুদের সঙ্গে। হ্যাঁ, প্রথম তো আমি আমার প্রথম ট্রেন জার্নি হচ্ছে 1978-এ। তখন আমি গুয়াহাটি, আসামে থাকতাম। তো গুয়াহাটি থেকে মিটার গেজ ট্রেন চেপে
সেটা গেছিলাম আমি হচ্ছে এলাহাবাদ। সেই স্টিম ইঞ্জিন, সে মানে ধোঁয়ার সাথে ওই কয়লার টুকরো থাকতো, ছোট 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 টুকরো তো ওগুলো ঢুকতো, আর জানলার পাশে বসলে মুখটা পুরো কালো হয়ে যেত। একদম পুরো কালো হয়ে যেত। হ্যাঁ। আমি শুনেছি সেই সময় ট্রেনে নাকি লোকে একাধিক রুমাল নিয়ে যেত এই কারণে, মুখ নাকি ঘন ঘন মুছতে হতো। আর যদি ইঞ্জিনের পরে প্রথম দুটো যে কোচ, ওই দুটো কোচ হেভি ডেঞ্জারাস, হেভি ডেঞ্জারাস। কীরকম কীরকম? মানে তো মানে পুরো মুখ জামা কাপড় সব কালো হয়ে যাবে যারা সাইডে বসবে। ইভেন আমার এক পরিচিত বন্ধুস্থানীয়, তার তো চোখে ওই একটা কয়লার এরকম টুকরো চোখে ঢুকে গিয়ে তাকে অপারেশন করতে হয়েছে। আরে বাবা, তাহলে তো সেটা সাংঘাতিক ব্যাপার। সাংঘাতিক ব্যাপার। তারপর ওই টানেলের ভিতর দিয়ে যখন আসামের ট্রেনগুলো যেত, সে তো মানে সে তো কিছু অন্ধকার কিছু দেখা যাচ্ছে না, তার মধ্যে যে ধোঁয়া ঢুকে সমস্ত জানলা বন্ধ করে দিতে হতো, নাহলে সবার কাছে উঠে যাচ্ছে। আরে বাবা, টানেল আসলে দেখে টানেল আসছে বলে জানলা বন্ধ করো। তার মানে সেইসব অভিজ্ঞতা। তার মানে সেই বাষ্প ইঞ্জিন আর কয়লার গন্ধ সব মিলিয়ে সেই যে নস্টালজিয়া, তার মধ্যে পুরোটা যে রোমান্টিসিজম তা না, তার মধ্যে রূঢ় কঠোর কিছু সত্য আছে। আচ্ছা, সেই সময় তো মানুষজন, আমি বেশিরভাগ ধুতি পাঞ্জাবি মানে সাদার উপর বেশি শেডের জামা কাপড় পরতো। তা সেই সময় তো তার মানে ট্রেন যাত্রা করা মানেই মানে একটা মলিন বস্ত্র নিয়ে, একটা ইস্ত্রি করা শুভ্র বস্ত্র পরে আমি উঠলাম, আর যখন নামছি বস্ত্র মলিন বস্ত্রে নামছি, সেই ধরনের একটা ব্যাপার ছিল। যাই হোক, এমনি তুই দেখবি স্লিপার ক্লাসে চললে পরে, এই আমি যখন চেন্নাই থেকে গুয়াহাটি যেতাম, তখন ওই চুল টুল একদম আঠা হয়ে যেত। কারণ ট্রেনে তো 3 দিন কোনো স্নান টান তো করতাম না, কিছুই করতাম না। হ্যাঁ হ্যাঁ, তখন সে ব্যবস্থা ছিল না। আর ভাব অতটা দিছে ওরকম যদি জার্নি করতে হয়, যদি ইসেতে মানে স্টিম ইঞ্জিনে, তাহলে তো শেষ অত লম্বা জার্নি। যাই হোক, মনোদার থেকে একজন স্টিম ইঞ্জিনে চড়া মানুষের একদম যাকে বলে হচ্ছে হাতে গরম অভিজ্ঞতা আপনাদের সামনে রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন যা দেখাচ্ছে এই মনোদার এই অ্যাপে, প্রতি ঘন্টায় 108 কিলোমিটার পার আওয়ার, 109 হয়ে গেল, আবার 108 হয়ে গেল, ট্রেন ছুটছে। তার মানে ভালো জোরেই ছুটছে, যদিও ভিতরে বসে কিন্তু আমরা সেটা অনুভব করতে পারছি না। আসলে বাইরেটা মানে বেশ অন্ধকার, আর বাইরের দৃশ্যগুলো তুলতে পারছি না, রিফ্লেক্ট করছে আর কি লাইটে, সেটা একটা অসুবিধা আর কি। কালকে সকালে বাইরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর অবশ্যই চেষ্টা করব। সময় 7:51, আর ট্রেন এসে ঢুকলো নবদ্বীপ ধাম স্টেশনে। এই হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন, এই হচ্ছে আমাদের ট্রেন, আর এনারা হচ্ছেন সব ট্রেনের স্টাফ। ট্রেনের মতোই সবার ঝকঝকে চেহারা, ঝকঝকে ড্রেস, এখনও পর্যন্ত দারুণ ভালো লাগছে এই ট্রেনটা জার্নি করে। আপনারা জানেন ইউরোপ বা অন্য অনেক দেশে আমরা ট্রেন যাত্রা করেছি, তা এখন বলতে পারি ইউরোপে ট্রেন চড়ে যেরকম একটা ফিল হয়েছে, আমাদের এই ট্রেনটা কিন্তু এখন সেরকমই একটা ব্যাপার আর কি। দারুণ একটা ভাইবস, দারুণ একটা ট্রেন। আর এই নবদ্বীপ ধাম বললেই যার কথা মনে পড়ে তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আপনারা জানেন ওনার জন্ম, ওনার বাল্যকালের লীলাভূমি, ওনার সব ঘটনার সাক্ষী এই নবদ্বীপ। উনি প্রকৃত অর্থেই বাংলার রেনেসাঁ ম্যান। সেই সময়ের বঙ্গ সমাজ যে অন্ধকারে আস্তে আস্তে নিমজ্জিত হয়ে পড়েছিল, সেখান থেকে বলা যায় উনি এক ঝটকা দিয়ে ধাক্কা মেরে সবাইকে জাগিয়ে তুলে নিয়ে এসেছিলেন। হিন্দু মুসলমান নির্বিশেষে কিন্তু ওনার মতবাদ, ওনার এই ভক্তি রসে প্লাবিত হয়েছিল বলা যায়। ওনার ভক্তবৃন্দদের নিয়ে নগরের পথে পথে সেই যে নাম সংকীর্তন, অনেকেই বলে, মনোদা তুমি এটা জানো কি, যে আমরা তো অ্যাকচুয়ালি আমরাও ব্যান্ড মিউজিকের ফ্যান। আমরা অনেকেই বলে যে শ্রী চৈতন্য দেব হচ্ছে এই ব্যান্ড মিউজিক যেটা, সেটা হচ্ছে জনক। মানে সেটাকে বলতো বৃন্দগান, মানে সবাই মিলে মিশে যে গান বাজনা এবং সেই যে উদ্দাম নৃত্য, সে অর্থে মাথা জাগানো, যেটাকে আমরা হেডব্যাং বলি, এই জিনিসগুলোর সঙ্গে কিন্তু মিল আছে, সত্যিই মিল আছে। পেয়ে গেছে, আর খাবার নিয়ে আমাদের যারা এখানে অ্যাটেন্ডেন্স আছেন চলে এসছেন,
সবার নাম ধরে ধরে খাবার দিচ্ছেন, নাম না আসলে আপনার কত নম্বরে আপনি আছেন সেই অনুযায়ী আপনাকে খাবার দিচ্ছে। ননভেজ ভেজ দুরকম খাওয়ার অপশনই আছে। আচ্ছা বেশ, এনাদের সঙ্গে আমাদের দেখা গেল। আপনার নাম কি? অর্চনাদি। আচ্ছা, ওনারা আমাদের ভিডিও দেখেন আর ওনাদেরকে প্রথম ভেজ খাবার দিয়ে গেল, এখনও তো আমাকে খাবার দেয়নি। আমি একটু খাবারটা দেখাই। ও হ্যালো, নমস্কার নমস্কার নমস্কার। ওই ভেজে আছে হচ্ছে এটা ভাত, আলুর দম, এটা বোধহয় ডাল, এটা বোধহয় মিক্স ভেজ, আর এখানে একটা মিষ্টি আছে, আর ওখানে রুটি আছে। এই যে খাবার দাবারটা খেলেন, কীরকম ছিল খাবার দাবার? ভালোই, ঠিকই আছে। ভালোই, খুবই ভালো, সাধারণ খাওয়া দাওয়া। মানে রেল নিজের সুনাম অক্ষুণ্ণ রেখেছে আর কি, যে ধরনের খাবার দাবার আমরা এতদিন খেয়ে এসেছি সেরকমই। আচ্ছা, মানে ট্রেনটা এমনি প্রিমিয়াম হলো, এত সাজানো গোছানো হলো, খাবার মানটা সে অর্থে প্রিমিয়াম না, তাই তো? যেমন ডিশটা খুব ছোট, এই যে ডিশটা ট্রেটা আছে না, খুবই ছোট। এতগুলো আইটেম আছে ওর মানে ওখানে রেখে খাওয়াটাই একটু মুশকিল। কাটোয়া জংশনে এসে আমরা পৌঁছালাম, এখন ঘড়িতে 8:24। ভেজ খাওয়া তো আপনাদের আগেই দেখালাম, এবার আমাদের যে খাবার নন ভেজ সেটা চলে এসছে, খেয়ে নেব। পরোটা 2 পিস না, মানে একটাকেই কেটে দুটো করা আছে, আর তার সঙ্গে আর কি আছে? আচ্ছা, ভাত, জিরে রাইস গোছের কিছু হবে মনে হচ্ছে, ও একটা ডাল। আশা করা যায় এখানে এটা চিকেনই হবে। চামচ টামচ দিয়েছে, দেখি একটা পিস তোলো তো। আমি একটা জিনিস দেখতে চাইছি। হ্যাঁ, না আমি মানে আসলে দেখতে চাইছিলাম যে প্রথম যখন আমি বন্দে ভারতে চড়েছিলাম তখন আমি বলেছিলাম যে এই ধরনের চিকেনের পিস একমাত্র স্কেল দিয়ে মেপে যদি ব্লেড দিয়ে কাটা হয় তাহলে এই ধরনের পিস করা যায় আর কি। তা সেই সুনামটা এখনো বজায় রেখেছেন, মানে সেই মান এখনো বজায় রেখেছেন। আমার হোস্টেলের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, আমার হোস্টেল লাইফের কথা মনে পড়ে গেল। আমাদের হোস্টেল হয়ে এরকম আমি একদিন জিজ্ঞেস করি, তোমরা কি ব্লেড দিয়ে কাটিস মাংস? হ্যাঁ হ্যাঁ, আরেকটা একটা ছোট মিক্স ভেজ। আচ্ছা, আর এখানে একটা মিষ্টি। মানে ওই নিরামিষের সঙ্গে পার্থক্য হচ্ছে নিরামিষের যে আলুর দমটা আছে এখানে তার বদলে চিকেনটা আছে, বাকি সবই এক। এবার খাবো, খেয়ে আপনাদেরকে বলছি কেমন খাবার দাবার। কাঁটা চামচ, কাঠের তৈরি, সেগুলোও দিয়েছে, ব্যবস্থা বেশ ভালোই। এবার খেয়ে দেখি। খাওয়া শুরু করছি এবং কথা দিচ্ছি, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যেরকম খাওয়ার সঠিক রিভিউ দেবো। ডালটা ঘন, ডালের টেস্ট অবশ্যই ভালো, আর পরোটা মাঝামাঝি, খারাপ তা বলবো না, তবে আরেকটু শাঁকা হলে আরও ভালো হতো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, মিক্স ভেজটাও ভালো, যথেষ্ট ভালো আর কি। ট্রেনে যে ধরনের খাবার দাবার খেয়েছি তার থেকে আজকের এই খাবার অবশ্যই ভালো। কেমন খেয়ে দেখো। ভালোই, ভাজা মিষ্টি ভালো। যে বাঙালি কিন্তু আর যাই করুক, রাত্রিবেলা খেয়ে দিয়ে শেষ পাতে একটা মিষ্টি না হলে মনে হয় কি যেন একটা বাকি রয়ে গেল। সেদিকে খেয়াল রেখেছে, একটা ভাজা মিষ্টি, অনেকটা আমাদের এটাকে কি বলে, ওটাকে চিত্রকূট টাইপের দেখতে একটা মিষ্টি। এই ট্রেনের কিন্তু একটা যাই বলো একটা নির্দিষ্ট লয়, ছন্দ, একটা তালে তালে যাওয়ার মতো একটা ব্যাপার আছে। ট্রেনে উঠলে এটা সবসময় মনে হয় যে এটা একটা ব্যাপার। তা আজকে মানে আপনারা জানেন যে আমরা দুজন যেহেতু গান বাজনার লোক আর কি, আজকে ট্রেন বিষয়ক এমন একটা গান আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি বা আমি বলতে চলেছি। অনেকেই হয়তো আপনারা জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য স্পেশালি এই গানটা 1968 সালে আশীর্বাদ বলে একটা সিনেমা বেরিয়েছিল। সেই সিনেমায় অশোক কুমার ছিলেন। তো এই সিনেমায় অশোক কুমার রেলগাড়ি চুকচুক রেলগাড়ি চুকচুক বলে একটা গান গেয়েছিলেন, এবং যেটাকে বলা হয় যে আমাদের ভারতের
বা আমাদের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম র্যাপ সং। একদম মানে হ্যাঁ, এই আধুনিক কালে র্যাপ গান যেরকম জনপ্রিয়, সেই সময় তো র্যাপ জিনিসটা কি কারো কোনো ধারণা ছিল না, কিন্তু সেই সময় কিন্তু এই এক্সপেরিমেন্টটা হয়েছিল। আর এই গানটা লিখেছিলেন হচ্ছে হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যাকে মনোজদা তুমি দেখেছো, গুপি বাঘা দেখেছো? গুপি বাঘা দেখলে যে ম্যাজিশিয়ান যে ছিল, হ্যাঁ, তার ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন তিনি হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বা ফেলুদা পরবর্তীকালে সেখানে সিধু জাটার ভূমিকায় যিনি অভিনয় করেছেন, সরোজিনী নাইডুর ভাই ছিলেন আর কি, প্রখ্যাত কবি, নাট্যকার, অভিনেতা, সব মিলিয়ে দারুণ একটা ব্যক্তিত্ব। আর এই গানটা সুর করেছিলেন হচ্ছে বসন্ত দেশাই। হ্যাঁ, ট্রেন এসে দাঁড়ালো আজিমগঞ্জ স্টেশনে। এই আজিমগঞ্জ স্টেশনটা দেখতে পাচ্ছেন। মনে হয় এই যে বন্দে ভারত যে ট্রেনটা, এইটার আগে যে নাম ছিল সেটা কি নাম ছিল জানো কি? হ্যাঁ, এটার নাম তখন ছিল হচ্ছে ট্রেন 18। আচ্ছা, কেন ট্রেন 18? তার কারণটা হচ্ছে এই ট্রেনটা চেন্নাই যে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, সেখানে 18 মাসের মধ্যে এটা ডিজাইন এবং তৈরি হয় মেক ইন ইন্ডিয়া যে প্রজেক্ট, তার অধীনে। আর এটার পুরো ইনচার্জ ছিলেন হচ্ছে সুধাংশু মুনি, তাকে বলা হয় বন্দে ভারতের জনক। বন্দে ভারত প্রথম শুরু হয়েছিল 2019 সালের 15ই নভেম্বর প্রথম বন্দে ভারত চলে। দিল্লি থেকে বারাণসীতে এই ট্রেনটা চলে, এবং দিল্লি থেকে বারাণসী বুঝতেই পারছো ভারতবর্ষের যে ঐতিহ্য, যে সংস্কৃতি, সেই সবের কথা মাথায় রেখে তখন এই ট্রেনটার নাম ট্রেন 18 থেকে বন্দে ভারত এটা দেয়া হয়। আর আমাদের পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত চালু হয়েছিল হাওড়া টু এনজেপি, এটা 2022 সালের ডিসেম্বর মাসে। আমরাও গেছিলাম, আমি আর শিবাজিও সেই ট্রেনে ছিলাম, আরও অনেক ব্লগাররা, মোটামুটি প্রমিনেন্ট সব ব্লগাররাই ছিলেন। আমাদের সেই দুটো ব্লগ খুব জনপ্রিয় হয়েছিল, আপনারা চাইলে এখনও দেখে নিতে পারেন সেই বন্দে ভারত চড়ার অভিজ্ঞতা, সেটাও একটা দারুণ অভিজ্ঞতা ছিল। এবার আমরাও শোয়ার উদ্যোগ নেব, আপনাদেরকে দেখাই যে কি কি জিনিস দিয়েছে। বালিশের কভার, বাহ, বালিশগুলো বেশ সুন্দর, বাহ দারুণ, খুব সফট না? বাহ বাহ, সত্যি প্রিমিয়াম ট্রেনের মতোই ব্যবস্থা, আরামদায়ক বালিশ, সাদা ধপধপে তার কাভার, এই যে পরিপাটি করে, বাহ, এ তো খাসা বিছানা করে ফেলেছে মনোজদা। আচ্ছা, এইগুলো, এইটা বোধহয় তোমাকে যে কম্বল দিয়েছে তার বোধহয় কভার। কম্বলগুলো কোথায়? কম্বলগুলো দেখি, বাহ, ধরে দেখি, আরে বাহ, তো দারুণ কোয়ালিটির কম্বল। সেই কুটকুটে মার্কা রেলের যে কম্বল, আপনাদের যে ধারণা, বা আমিও সেই ধরনের কম্বল তো বহু পেয়েছি, সে ধারণা থেকে একদম বার করে দিয়েছে, অসাধারণ। হ্যাঁ, ওই কম্বল তো, এই কম্বলটা যেমন ডিরেক্ট গায়ে দেওয়া যাবে, ওই কম্বলগুলো তো ডিরেক্ট গায়ে দেওয়া, হ্যাঁ, ওর তো কুটকুট করতো, চাদর দিয়ে তারপর কম্বল দিতে হয় একদমই। এবং তার সুন্দর কাভার দিয়েছে, দারুণ ব্যাপার, দারুণ ব্যবস্থা। দেখ শিবাজি শেখ, মনোজদা একটা বিবাহিত পুরুষ, কিন্তু নিজের বিছানা দেখ নিজে করতে পারে, তোর মতো না, দেখেছিস তো? দেখ, এখন ঘড়িতে রাত 10:23, আর আমরা এসে পৌঁছালাম ফারাক্কায়, নিউ ফারাক্কা জংশন। এই সামনের ডিসপ্লে বোর্ড, এখানে লেখা আছে কোন স্টেশন এলো, এরপরে কোন স্টেশন, তারপরে কোন স্টেশন, কত স্পিডে ট্রেনটা চলছে, টাইম কখন, সব এখানে লেখা আছে দরজার ঠিক মাথায়। এই যে এইখানে লেখা আছে সিট নাম্বার এবং আপার লোয়ার সাইড, কোনটা কোন দিকে, কার বার্থ, সেটা আস্তে আস্তে অফ হচ্ছে। এই যে এবার, হ্যাঁ, দারুণ, হ্যাঁ, এরকমভাবে লাইটগুলো আস্তে আস্তে উজ্জ্বল থেকে অফ হয়ে যাবে, আর এই দরজা বন্ধ। এখন ঘড়িতে সময় 10:51, আর
আমরা এসে পৌঁছালাম মালদা জাংশন। মালদায় অনেকবার আসবো বলে আমি আর শিবাজি প্রোগ্রাম করেছি, কিন্তু আসা হয়নি। অবশ্যই মালদায় যদি আজকে আমার সঙ্গে পালদা থাকতো আপনাদের ভালোই লাগতো, মানে শিবাজি পালদা। আমি আর শিবাজি অবশ্যই একবার মালদায় আসবো এই আমের মরশুমে, আর এটা নিয়ে একটা ব্লগ বানাবো। এখন সময় 2:08, আর ট্রেন এনজিপিতে ঢুকলো অনেকটাই লেটে। এটার শিডিউল টাইম ছিল এখানে কিন্তু 1:30। আপনারা যারা দার্জিলিং বা গ্যাংটকের দিকে আসতে চান তারা এই ট্রেনটা করে আসতেই পারেন, এমনি কোনো অসুবিধা নেই। এটা রাত্রি 1:30 নাগাদ আপনাকে এখানে নামাবে। তবে নামার পর তক্ষুনি স্টেশন থেকে বাইরে গিয়ে কোনো গাড়ি ধরে দার্জিলিং গ্যাংটক এসব জায়গায় যাওয়ার চেষ্টা করবেন না। চেষ্টা করবেন যে এখানে যে রিটায়ারিং রুম আছে সেটা যদি আগের থেকে বুক করতে পারেন সেটা সবথেকে ভালো অপশন। যে ঘন্টা 4-5 এখানে একটু রেস্ট নিয়ে নিন, একটু ফ্রেশ হয়ে নিন, তারপরে 5:30 নাগাদ আপনারা রওনা দিন আপনাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, তাড়াতাড়ি পৌঁছে যাবেন। আর যারা রিটায়ারিং রুমটা পাবেন না তাদের জন্য এখানে কিন্তু বেসরকারি পরিষেবাও আছে, ওয়েটিং লাউঞ্জ আছে, এসি লাউঞ্জ, সেখানেও ঘন্টা হিসেবে ভাড়া পাওয়া যায় সেগুলো। সেখানে অপেক্ষা করুন, 5টা 5:30টার সময় আপনারা রওনা দিন আপনাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, সেটা সবথেকে বেটার হবে। ঘড়িতে এখন সময় হচ্ছে 7:10। ট্রেনটা কিন্তু লেটে চলছে, আর বাইরে একটু বৃষ্টি হয়েছে। এই ট্রেনেও জানলার ধারেই বসে আছি, কিন্তু ছোটোবেলায় সেই জানলার ধারে দাঁড়ানোর যে আলাদা একটা মজা, বা বসার যে আলাদা মজা, বসার জায়গা না পেলে মায়ের বা বাবার যদি কেউ জানলার ধারে থাকতো তাদের কোলে বসে, বা অচেনা অপরিচিত অনেক বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা তারা আমাদেরকে জায়গা করে দিয়েছেন। ওই জানলার রড ধরে গাছগুলো উল্টো দিকে ছুটছে, সেটা দেখা একটা আলাদাই মজা ছিল আমাদের থেকে। মানে সেটা একটা আলাদা জগৎ, চোখের সামনে দৃশ্যপটগুলো বদল হচ্ছে, সেই যে উত্তেজনা, সেই যে ব্যাপারটা, কালের নিয়মে অবশ্যই সেটা অনেক সীমিত হয়ে গেছে এখন। আর ট্রেনেও এই ধরনের স্পেশালি যে ট্রেনগুলো, সেখানে তো জানলা খোলার কোনো উপায় নেই, এগুলো এসি ট্রেন, কাজেই সেই ব্যাপারটা এগুলোর মধ্যে নেই। এখন অবশ্যই অনেক ভালো হয়েছে, তবু ওই যে বলে না নস্টালজিয়া, ছোটোবেলার কিছু কিছু এই জিনিসগুলো সত্যি মিস করি। কবি জীবনানন্দ দাশের একটা লাইন ছিল না, যে সারাদিন ট্রেনের জানলার ধারের আকাশটার দিকে তাকিয়ে আছি। আমিও জানলার ধারে বসে আছি, কিন্তু আকাশ দেখার এখন কোনো উপায় নেই। তবে কবি জীবনানন্দ দাশের কবিতায় এই ট্রেন, জানলার ধার কখনো কখনো সময় এবং দূরত্বের প্রতীক হিসেবে আমার মনে হয় উনি ব্যবহার করেছেন। চা চলে এসেছে, এবার আমরা চা খাবো। এই যে এটা কি ওই আচ্ছা ইনস্ট্যান্ট মশলা টি, ওই প্রিমিক্স যেগুলো হয় আর কি চায়ের, সেগুলোই। আর আছে হচ্ছে সঙ্গে এই বিস্কুট আর একটা এই ভ্যানিলা মাফিন। বাহ, এই যে স্টেশনটা ক্রস করছে, এই স্টেশনটার নাম হচ্ছে পাঠশালা। দারুণ ইন্টারেস্টিং নাম। জানি না এখানে কোনো এক সময় পাঠশালা ছিল, তার উপর বা তার কাছে স্টেশনটা হয়েছে কিনা, সেই জন্য এরকম নাম কিনা সেটা জানি না, তবে নামটা দেখে ভালো লাগলো। ট্রেনটা লেটে ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে যে সময়টা আছে সেটা মেক আপ করে দেবে। এই ট্রেনটার হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে, আপনারা জানেন, কামাখ্যা। কামাখ্যা আমাদের যে 51 সতীপীঠ আছে তার মধ্যে একটা
অন্যতম প্রধান সতীপীঠ হলো কামাখ্যা। আর এই কামাখ্যা কিন্তু তন্ত্র মন্ত্র এইসব ব্যাপারের জন্য খুব প্রসিদ্ধ। পুরাণে এটা কথিত আছে, যখন পার্বতী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেন, সেই সময় মহাদেব শোকে আকুল হয়ে পাগল হয়ে সতীর দেহটাকে নিজের কাঁধে রেখে সারা পৃথিবী ঘুরছিল এবং তাণ্ডব নৃত্য করছিল। তো সেখান থেকে মহাদেবকে ভোলানোর জন্য বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটাকে বিভিন্ন খণ্ডে বিভক্ত করেন, যার একটা বলা হয় যোনির যে অংশটা সেটা এই কামাখ্যায় এসে পড়েছিল, এবং যার ফলে এটা কিন্তু অম্বুবাচীর সময় এখনও মা রজস্বলা হন এবং মন্দির 3 দিন বন্ধ থাকে। আর আরেকটা মত আবার যে আমাদের যিনি মদনদেব শিবের তপস্যা ভঙ্গ করার জন্য শিবকে বাণ মেরেছিলেন, মানে শিবকে আবার প্রেমের পথে ফিরিয়ে নিয়ে আসার জন্যে, তাতে শিব রেগে গিয়ে তাকে ভস্ম করে দেন এবং মদনদেব এখানে নাকি তপস্যা করে তার পূর্বের রূপ ফিরে পেয়েছিল। তাই মদনদেবের আরেক নাম আপনারা সবাই জানেন কামদেব, তাই এই জায়গাটার নাম কামরূপ। এরকম বহু গল্প, বহু মিথ, অনেক কিছু এই মন্দিরের সম্বন্ধে আছে। তবে এবার আমাদের গন্তব্য কামাখ্যা মন্দির না, এর আগে আমি আর শিবাজি অম্বুবাচী উৎসবেও এসেছি এবং এমনিও কামাখ্যা এসেছেন, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবার আমরা যাব এখান থেকে কামাখ্যায় পৌঁছে আরেক জায়গায়, তবে সেই গল্প সেই ঘটনা যেতে যেতে যখন আমরা সেখানে যাব যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা ক্রস করছি সরাইঘাট ব্রিজ, এরপরেই হচ্ছে কামাখ্যা। রাত্রিরে একটু লেটে রান করলেও বা সকালের দিকে একটু লেটে থাকলেও ট্রেন কিন্তু বিফোর টাইম 5 মিনিট আগেই কামাখ্যা জংশনে ঢুকিয়ে দিল। এই ট্রেনের ব্যবস্থাপনাও ভালো, সে তো আমি আগেই বলেছি, খাওয়া দাওয়া ভালো, আর ট্রেনটা একদম রাইট টাইমে ছিল, এসে আমাদেরকে পৌঁছে দিল। রাইট টাইম বলবো না, বলবো যে রাইট টাইমেরও আগে, আরও 5 মিনিট আগে কামাখ্যা জাংশনে আমাদের পৌঁছে দিল। ঘড়িতে এখন সময় 8:15। কেমন লাগলো এই ট্রেনের অভিজ্ঞতা? হ্যাঁ, সত্যি প্রথমবার এলাম, খুব ভালো লাগলো এই ট্রেনে এসে। ইচ্ছা ছিল বন্দে ভারতে আসার। আর একটা কথা বলতে চাই, আমি যে প্ল্যানটা করছি এবারে এই ট্যুরটা, এটা তোমাদের ভিডিও দেখে আমি পুরো ট্রিপটা প্ল্যান করেছি। আচ্ছা, কোথায় কোথায় যাচ্ছ? যাচ্ছি হচ্ছে আসাম, প্রথমে গুয়াহাটি, এখানে সাইট সিইং, কালকে কামাখ্যা মায়ের দর্শন, তারপরে শিলংয়ে ওখানে সাইট সিইং, চেরাপুঞ্জি একদিন আছে, তারপরে ওখান থেকে কাজিরাঙ্গা। বাহ, দারুণ দারুণ প্ল্যান, খুব ভালো করে ঘুরে এসো। হ্যাঁ। সঙ্গে কি ওয়াইফ আর মা? হ্যাঁ, আমার ওয়াইফ রয়েছে আর আমার আমার মাদার ইন ল। আচ্ছা, ভালো। আর ট্রেনটা তাহলে ভালো ছিল। আমার যে অভিজ্ঞতা, যে স্লিপার ট্রেনে আমি যেরকম হ্যাঁ। আজ পর্যন্ত যতগুলো চড়েছি সব হ্যাঁ। নামি ট্রেনেই চড়েছি, হ্যাঁ। কিন্তু এটা একটু স্পেশাল। হ্যাঁ, একটু স্পেশাল, মানে ব্ল্যাঙ্কেটগুলো স্পেশাল, হ্যাঁ, সব বালিশটা স্পেশাল, মানে আরেকটু প্যাম্পার করছে আর কি। হ্যাঁ। সব থেকে ভালো হচ্ছে শোয়ার জায়গাগুলো একটু মনে হয় চওড়া। হ্যাঁ, মানে যারা এরকম লোয়ার সাইডে হ্যাঁ বাসগুলো পায় সেগুলো অনেক ছোট হয়, এক্ষেত্রে কিন্তু সেটাও বড়। হ্যাঁ, সেটা বড় দিস। হ্যাঁ, অফকোর্স সহমত এই বিষয়ে? একদম। তাহলে একটা ভালো ট্রেন জার্নি করবো। হ্যাঁ। ওকে ওকে। ভালো থেকো। হ্যাঁ, থ্যাংক ইউ। কেমন লাগলো আজকে আমাদের এই বন্দে ভারত স্লিপার ট্রেনের ভিডিও কমেন্ট করে জানাবেন। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসব আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই, টাটা। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি একরারে, হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি,
নতমস্তকে সকলের গড় করি জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে হোক না গরম কিংবা দারুণ শীত ছিল শিবাজির উড়ান সাগুরিল পৃথ্বীজি ছিল শিবাজির সফর হাত ধরিল পৃথ্বীজি